আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কুমিল্লা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল অবচয় সংক্রান্ত দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব অষ্টম অধ্যায় রিলেটেড, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নেব, প্রশ্নে কি বলা আছে। তো এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, এইখানে ক্রমহ্রাস ক নাম্বারে বলেছে, এখানে কিছু উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে। এর আলোকে ক নাম্বারে বলেছে ক্রমহ্রাস পাঞ্জের পদ্ধতিতে অবস্থার হার নির্ণয় আমরা শিখতে পারবো। এই অঙ্কে ক নাম্বারের 4 বছরের জন্য অবস্থায় তালিকা মানে অবস্থায় সারণী তৈরি করতে হবে এবং পুঞ্জীভূত অবস্থায় হিসাব তৈরি করতে হবে। প্রথমে ক থেকে শুরু করি। আচ্ছা, অবস্থায় ধার্যের হার ক্রমহ্রাস পাঞ্জের পদ্ধতিতে অবস্থায় ধার্যের হারের একটা সূত্র আছে, সেটি হচ্ছে 100 ভাগ আয়ুষ্কাল গুণ 2। এটা হচ্ছে সূত্র অবস্থার হার নির্ণয়ের ক্রমহ্রাস পাঞ্জের পদ্ধতিতে। যে আমি করে দিচ্ছি, উদ্দীপকের কিছু অংশ উপরে রেখে দিলাম, নিচে সমাধান করব। অবস্থার হার সমান 100% ভাগ আয়ুষ্কাল ইন্টু 2, এটা হচ্ছে সূত্র। এই যে আয়ুষ্কাল 10 বছর, এইটা থাকলেই শুধু এটা দিয়েই শুধু অবস্থার হার নির্ণয় করা যাবে। যেমন 100কে আমরা কি করব, আয়ুষ্কাল 10 দিয়ে ভাগ করব আর 2 দিয়ে গুণ করব। এটা সূত্র 100 গুণ 2, এইটা সূত্র থেকে আসছে। আর এই 10 হচ্ছে আয়ুষ্কাল, তাহলে এটাকে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 20% হবে, 20%। এটা হচ্ছে অবচয়ের হার ক্রমহ্রাস পাঞ্জের পদ্ধতিতে। প্রথম 4 বছরের অবচয়ের তালিকা প্রস্তুত করো। তো আমাদের এইখানে 2024 সালের জানুয়ারি 1 তারিখে 45,000 টাকায় মেশিনটা কিনেছে, সংস্থাপন ব্যয় 5,000 টাকা, তাহলে 45 আর 5 50,000 যোগ করে 50,000 টাকা। আর ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 10,000 টাকা। তো আমরা যখন তালিকা প্রস্তুত করব, অবচয়ের পরিমাণ নির্ণয় করব, তখন একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই ক্রমহ্রাস পাঞ্জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিশেষ করে বাদ দিতে হয় না। যেমন আমরা সরলরৈখিক পদ্ধতিতে মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে যেটা থাকে সেটা অবচয় যোগ্য মূল্য বের করি। তাহলে সেই অবচয় যোগ্য মূল্য কত দিয়ে পার্সেন্টেজ নির্ণয় করি অথবা আয়ুষ্কাল দিয়ে ভাগ করি, তাই না, অবচয় নির্ণয় করার সময়। তার মানে কি, সরলরৈখিক পদ্ধতিতে বা অন্যান্য পদ্ধতিতে এই ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে অবচয়ের পরিমাণ নির্ণয় করতে হয়, কিন্তু এই ক্রমহ্রাস পাঞ্জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হবে না, বিষয়টি কিন্তু মনে রাখবো। তাহলে কিভাবে করব, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে সবটা আগে থেকে লিখে রেখেছি সময় সেভ করার জন্য। উপরে উদ্দীপকের অংশ, এখান থেকে আমাদের উত্তর, এইটুকু উত্তর। বছর লিখবো প্রথমে, তাই না, 2024, 25, 26, 27 সাল পর্যন্ত 4 বছর, 24 থেকে 4 বছর যত দূর হয়। এইবার আমরা এখানে মেশিনের মোট প্রারম্ভিক মূল্য লিখব। প্রারম্ভিক মূল্য মানে এই যে মেশিন যত টাকা কিনেছি 45,000 টাকায়, তার সাথে এই ব্যয় যোগ করে, সংস্থাপন ব্যয় যোগ করে 50,000 টাকা, 50,000 এখানে লিখব। এবার এইটার উপরে 20% বিয়োগ করে 20% পার্সেন্টেজ নির্ণয় করব। 50,000 টাকার 20% সম্ভবত 10,000 টাকা হয়, 10,000 টাকা এখানে লিখব। এইটা হচ্ছে মেশিনের প্রারম্ভিক মূল্য, সেখান থেকে অবচয় বাদ দিয়ে সমাপনী মূল্য হবে। আচ্ছা, এই ছক আকার বিষয়ে একটা কথা বলি। প্রথমে বছর লিখব, তারপরে প্রারম্ভিক মূল্য লিখব বা বছরের প্রথমের যে বহিমূল্য সেটা লিখব, আর অবচয়ের পরিমাণ পার্সেন্টেজ নির্ণয় করে করে এখানে লিখব। এটি থেকে এটা বাদ দিয়ে সমাপনী মূল্য হবে। আর ক্রমযোজিতটা এই অবচয় যোগ করে করে আমরা এখানে আস্তে আস্তে লিখতে থাকবো। এটা আমি পরে করাবো, আমি আগেই 3টা করাই, তারপর শেষে এটা দেখাবো, তাহলে আমাদের সহজ হবে। অনেক বইতে দেখবে এই সমাপনী মূল্যটা শেষে আছে আর ক্রমযোজিত অবচয়টা আগে আছে, এতে না অঙ্ক করা কঠিন হয়। সেজন্য আমি সহজভাবে উপস্থাপন করেছি। এটা আগে পরে হলে সমস্যা নেই, মার্কের হেরফের হবে না, সমস্যা নেই। 2024 সালে তাহলে আমাদের সমাপনী মূল্য কত, 40,000 টাকা। 2024 সালের যেটা সমাপনী সেটা 2025 সালের কিন্তু প্রারম্ভিক হবে, তো এই টাকাটা আমরা এখানে লিখব। আবার এটার উপরে 20% অবচয় হবে, 16 কত হবে, সম্ভবত 8,000 টাকা হবে, এখানে লিখব। 40,000 থেকে 8,000 বিয়োগ করে 32,000 টাকা হবে, সেটা এইখানে লিখব। আবার এই টাকাটা এখানে চলে আসবে, খুব সহজ কিন্তু। এখানে যেটা থাকবে সেটা এখানে চলে আসবে। কেন আসবে, 2025 সালে যেটা সমাপনী, 2026 সালে সেটি প্রারম্ভিক হবে, সেই জন্য।
এটির উপরে আবার 20% কাটবো, কেটে আমরা যেটা পাবো এখানে লিখবো 6,400 টাকা হবে। আবার এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো, এই টাকাটা আবার এখানে চলে আসবে। এটির উপরে 20% কেটে এখানে লিখবো, এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো। যে কিছুক্ষণ আগে বললাম যে সমাপনী মূল্যটা যদি এখানে টানি, ছকটা অঙ্কন করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন এটির উপরে পার্সেন্টেজ কেটে এখানে লিখেছি, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখেছি, কত সহজ। এটা আবার এখানে লিখেছি, এটার উপর পার্সেন্টেজ কেটে এখানে লিখেছি, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখেছি। এটা আবার এখানে লিখেছি, এটার উপর পার্সেন্টেজ কেটে এটা হয়েছে, এটা থেকে এটা বিয়োগ করে এটা হয়েছে। এইটা আবার এখানে লিখেছি, এটার উপর পার্সেন্টেজ কেটে যেটা হয়েছে এটা থেকে সেটা বিয়োগ করে এখানে লিখেছি, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের এই 3টা কলাম। এবার ক্রমযোজিতটা কিভাবে করব আমি শেষে দেখাচ্ছি। ক্রমযোজিতটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, মানে কি অবচয়ের সমষ্টি। যেমন প্রথম বছরে 2024 সালে অবচয় ছিল 10,000, সেই 10,000 টাকা লিখলাম। এই 10,000-এর সাথে পরের বছরে অবচয় যোগ করে যা হবে সেটা হচ্ছে পুঞ্জীভূত অবচয় বা ক্রমযোজিত অবচয়, আস্তে আস্তে যোগ হতে থাকবে। যেমন এই 10,000 থেকে 8,000 যোগ করে এখানে হবে 18,000, 18,000-এর সাথে আবার এইটা যোগ করে এইখানে লিখবো, এইটার সাথে আবার এইটা যোগ করে এইখানে লিখবো। এখানে কিন্তু 29,540 টাকা আমার এই ছবির উপরে পড়ে গেছে, তাই না? যাই হোক, 29,520 টাকা। আবার বলছি এটা কিভাবে হলো। প্রথমে এটা লিখেছি অবচয়, এটার সাথে এই অবচয় যোগ করে এখানে লিখেছি, আবার এটার সাথে এটা যোগ করে এখানে লিখেছি, এটার সাথে এটা যোগ করে এখানে লিখেছি। আমরা অবশ্য ক্যালকুলেটর ব্যবহার করে যোগ বিয়োগগুলো করবো, তাহলে ভুল কম হবে। এই হচ্ছে আমাদের খ নাম্বারের অবচয় সারণী বা অবচয় এর তালিকাও বলা। এই ছিল আমাদের খ নাম্বারের উত্তর, তাই না? এবার গ এর জন্য আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকে আবার ফিরে আসলাম। গ নাম্বারে বলেছে 2024 ও 25 সালের অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। অর্থাৎ অবচয় হিসাব নামে আর পুঞ্জীভূত অবচয় হিসাব নামে দুটো খতিয়ান করতে হবে। তো আমরা চলমান জের ছকে করতে পারি, চলমান জের ছকে করা সহজ, যাই সমাধানের চেষ্টা করি। তো এই যে এখানে আমি নিচে চলমান জের ছকে ছক অঙ্কন করলাম, অবচয় খরচ হিসাব বা অবচয় হিসাব যাই বলি না কেন। আর উপরে যে খ নাম্বারের যে অংশ, খ নাম্বারের আমাদের এই যে সারণী তৈরি করেছিলাম ওটা নিয়ে এসে রাখলাম, কারণ এই অবচয়গুলো দেখে দেখে আমরা এখানে লিখব। তাই উপরে ক্ষয়ের অংশটা রেখে দিলাম, আমরা নিচে সমাধান করব। নিচেটা কিন্তু গ এর উত্তর, নিচ থেকে। যাই হোক, খতিয়ানের ছক তো আমরা পারি, তাই না? আচ্ছা, এবার তারিখ লিখবো 2024 ডিসেম্বর 31। ডিসেম্বর 31 তারিখে অবচয় ধরতে হয়, তা এই তারিখ হবে ডিসেম্বর 31। এখানে কখনো প্রথম তারিখ হবে না, সবসময় অবচয় হিসাবে ডিসেম্বর 31 তারিখ হয়। অর্থাৎ যেদিন আমরা অবচয় ধরবো সেই দিনের হিসাব হয়। সাধারণত ডিসেম্বর 31 তারিখে অবচয় ধরি সেই জন্য। আচ্ছা, এখন বিষয়টা বলি, সেটি হচ্ছে আমাদের অবচয় 2024 সালের 10,000, 2025 সালের 8,000। এই যে 2024 সালের 10,000 টাকা অবচয়, এই অবচয়কে নিয়ে কিন্তু দুইটা জাবেদা হয়। আমরা যারা ইতিপূর্বে অঙ্কগুলো করেছি, যারা দেখেছি, দুইটা জাবেদা হয়। প্রথম জাবেদাটা হয় অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এই জাবেদাটা হয়। তো সেই জাবেদা অনুযায়ী আমি যদি খতিয়ান লিখি, তাহলে জাবেদায় হচ্ছে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে অবচয় ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো পুঞ্জীভূত অবচয়, টাকা লিখবো এই 10,000, ডেবিটের টাকা ডেবিটে লিখে দেব। আমি আবারও বলতে লক্ষ্য করি, জাবেদাটা ছিল অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো অবচয় ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো পুঞ্জীভূত অবচয়, ক্রেডিটের নামটা লিখতে হয়, তাই না? এবং অবচয়কে নিয়ে আরেকটা জাবেদা হয়, অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অবচয় হিসাবটা বন্ধ করার জন্য আরেকটা জাবেদা হয়, সেটি হচ্ছে আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। তাহলে এখানে আয় বিবরণী নাম লিখে, যেহেতু এই জাবেদাটায় অবচয় হিসাব ক্রেডিট হচ্ছে, ক্রেডিট দিকে টাকা লিখবো। ডেবিট ছিল 10,000, ক্রেডিট হলো 10,000। ডেবিট ক্রেডিট বিয়োগ করে 10,000 থেকে 10,000 বিয়োগ করে থাকবে না কিছু, না থাকলে এখানে শূন্য লিখতে পারি, শূন্য লিখলে হয়, না লিখলে হয়, সমস্যা নেই। আচ্ছা, এই এক বছরের হলো। 2024 সালে 10,000 টাকা নিয়ে দুইটা জাবেদা করতে হয়, সেই জাবেদা অনুযায়ী আমরা এই খতিয়ানে লিখেছি। ওকে, এবার 2025 ডিসেম্বর 31, এই 8,000 টাকা নিয়ে আবার সেম জাবেদা হবে। প্রথম জাবেদাটা হবে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে অবচয় ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো পুঞ্জীভূত অবচয়, টাকা হবে 8,000। এই টাকাটা আবার ডেবিট দিকে চলে যাবে, এই সেম এরকম হবে। আবার আয় বিবরণী ডেবিট আর অবচয় ক্রেডিট, তাই না? যাবে তাই অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো, এই 8,000।
এই 8,000 জের ছিল, সেই 8,000 থেকে 8,000 বিয়োগ করে শূন্য হলো। একটি বিষয় খেয়াল রাখবো, অবচয় হিসাবে সবসময় শূন্য জের প্রকাশ করবে অবচয় হিসাব, কারণ অবচয়ের টাকা আমরা আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বছর শেষে হিসাব কাল নীতি অনুযায়ী অবচয় হিসাবটা বন্ধ করে দিই, সেজন্য শূন্য জের হবে। তো আমাদের আর একটা খতিয়ান করতে বলেছিল পুঞ্জীভূত অবচয়। তার জন্য আমরা পরের পেজে, এখানে তো জায়গা নাই, পরের স্লাইডে আমি দেখাচ্ছি, এবং এই ছক আবার তৈরি করব, পুঞ্জীভূত অবচয়ের নাম লিখবো, আর এই ছকটাও নিয়ে যাবো, এই ছক দেখে দেখে আমরা করব। এই যে ছকটা আবার আমি নিয়ে এসে রেখেছি, এটা কিন্তু প্রশ্নের অংশ, প্রশ্ন না সরি, ক্ষয়ের অংশ। এর নিচে হচ্ছে পুঞ্জীভূত অবচয় ছক, সেম ছক, সেই চলমান জের ছক। খতিয়ানের ছক তো আমরা পারি, তাই না? আচ্ছা, এইবার পুঞ্জীভূত অবচয়ের জন্য একটা জাবেদা, ওই যে অবচয়ের যে দুইটা জাবেদা হয়, প্রথম জাবেদাটা কিন্তু অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, আর পরের জাবেদাটা হচ্ছে আয় বিবরণী ডেবিট অবচয় অবচয় ক্রেডিট। তো পরের জাবেদায় কিন্তু আমাদের এই অবচয় পুঞ্জীভূত অবচয় নাই, তা প্রথম জাবেদাটা পুঞ্জীভূত অবচয় আছে, কারণ প্রথম জাবেদাটা হচ্ছে অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে আমরা তারিখ লিখবো ডিসেম্বর 31, পুঞ্জীভূত অবচয় না অবচয় খরচ নাম লিখে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো, কারণ জাবেদাটা হচ্ছে অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাই পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখলাম, নাম লিখলাম অবচয় খরচ, উল্টা নামটা লিখতে হয়, ক্রেডিটের টাকা ক্রেডিট দিকে চলে যাবে। এবার পরের বছর আবার জাবেদা হচ্ছে এই টাকাটা নিয়ে জাবেদা করবো 8,000 টাকা নিয়ে, প্রথমে তো 10,000 লিখলাম, 2024 সালে 10,000 অবস্থায় ছিল, সেই জন্য পরের বছর এই 8,000 টাকা নিয়ে জাবেদা করবো। তো 8,000 টাকা নিয়ে জাবেদা করবো, আবার অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাহলে অবচয় খরচ নাম লিখে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো 8,000 টাকা। আগে ছিল 10,000, এখানে হলো 8,000, 8,000 আর 10,000 মিলে 18,000 হলো। এই যে 2025 সালের শেষে এই পুঞ্জীভূত অবচয় ক্রমযোজিত অবচয় যে 18,000, ওইটার সাথে এটা মিলে যাবে। আমরা যদি 4 বছরের করতাম তাহলে আরো 4 বার লিখতাম, শেষে এটার সাথে মিলে যেত টাকা। এইভাবে আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব বা ক্রমযোজিত অবচয় হিসাব তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।